সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। আক্ষরিক অর্থেই এখন ইসরায়েলিদের ঘুম নেই। ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবস্থান ধরে ধরে নিয়মিত হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছেন ইয়েমেনের যোদ্ধারা। হামলাগুলো হচ্ছে প্রায়শ রাতেই। গভীর রাতে একের পর এক বিস্ফোরণ এবং বিপদ সংকেতের শব্দে ঘুম ভাঙছে ইসরায়েলিদের। এরপর আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন লাখ লাখ ইহুদিবাদী। অনেকে হুড়োহুড়িতে, অনেকে মিসাইলের খণ্ডিত অংশের আঘাতে রক্তাক্ত হচ্ছেন। প্রতিদিনের এই অবস্থাকে বিভীষিকাময় বলে বর্ণনা করেছে ইসরায়েলি মিডিয়া এবং বিশ্লেষকরা। ইয়েমেনের যোদ্ধাদের পাশাপাশি এই সপ্তাহে দখলদার বাহিনীর উপর নিয়মিতভাবে শীর্ষস্তরের হামলা চালিয়েছেন গাজার যোদ্ধারা। ইসরায়েলকে বিস্মিত করে উত্তর গাজা থেকে অধিকৃত জেরুজালেম এবং ইসরায়েলের কেন্দ্রস্থলে টানা রকেট হামলা চালান তারা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, সপ্তাহের শুরুর দিনগুলোতে এমন স্থান থেকে রকেট ছোড়া হয়েছে যেখানে ইসরায়েলি বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে। বেইত হানুন থেকে করা এসব রকেট হামলার পর ইসরায়েলের বিশাল অংশ জুড়ে বিপদ সংকেত বাজানো হয়। আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য হুড়োহুড়ি করেন লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী। চ্যানেল 13 বলেছে, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেইত হানুনে ইসরায়েলি বাহিনী লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এরপরও কিভাবে সেখান থেকে কয়েকটি রকেট নিক্ষেপের আয়োজন করা সম্ভব হলো তা বিস্মিত করেছে ইসরায়েলকে। চ্যানেলটি বলেছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে তেল আভিভ এবং জেরুজালেমে আঘাত হানার সক্ষমতা সহ পর্যাপ্ত রকেট রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাদার্ন কমান্ডের সূত্রগুলোর বরাতে ইসরায়েলের ওয়াল্লা নিউজ বলছে, গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর আয়ত্তে পর্যাপ্ত মাঝারি পাল্লার রকেট রয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধারে প্রতিরোধ যোদ্ধারা জোরে সোরে কাজ করছেন। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, টানা রকেট হামলার পর ইসরায়েল যে ধাক্কা খেয়েছে তাতে আবারও তাদের সেনাবাহিনীর সাফল্যের দাবি এবং মাঠের বাস্তবতা বড় ফারাক প্রকাশিত হল। সংবাদ মাধ্যমটির ভাষ্য, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ধ্বংস করার লক্ষ্যে কয়েক মাস ধরে সামরিক অভিযান চালানোর পরও প্রতিরোধ যোদ্ধারা উত্তর গাজায় আগের মতো শক্তি প্রদর্শন করছেন। তাছাড়া এমন জায়গা থেকে হামলা করা হয়েছে যেখান থেকে প্রতিরোধ বাহিনীকে নিশ্চিহ্ন করা হয়েছে বলে বারবার দাবি করেছে ইসরায়েল। কয়েকটি মার্টারডোম অপারেশন বা শহীদি অভিযানও পরিচালনা করেছে হামাসের আল কাসাম ব্রিগেডস। উত্তর গাজার জাভালিয়া শরণার্থী শিবিরের পূর্বে এই ধরনের একটি জটিল অভিযান আলোচনার জন্ম দিয়েছে। কাসামের তরফে জানানো হয়, তাদের এক যোদ্ধা 5 সেনার এক ইসরায়েলি ইউনিটে ঢুকে এই মার্টারডোম অপারেশন চালান। তাল আল জাতারে এক জটিল অভিযানে ওই যোদ্ধা দখলদারদের এক বাহিনীর মধ্যে ঢুকে এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়ে 5 সেনাকে নির্মূল করেন। উদ্ধারকারী দল এগিয়ে এলে আরও 2 সেনাকে গুলি করে নির্মূল করেন কাসামের যোদ্ধারা। ইসরায়েলি আর্মি রেডিও এই সপ্তাহে স্বীকার করেছে, অক্টোবরে জাবালিয়ায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই পর্যন্ত উত্তর গাজায় 40 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 5541 সেনা সদস্য। আর্মি রেডিওর তথ্য অনুসারে এর মাধ্যমে গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 825-এ। তবে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বলেছে, ইসরায়েলি মিডিয়ায় যে সংখ্যা প্রকাশিত হয়েছে কিংবা আইডিএফ যে সংখ্যা প্রকাশ করছে, আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, প্রতি মাসে প্রায় 1000 নতুন যুদ্ধাহত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগে আসছেন। সম্প্রচার মাধ্যমটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, গত বছরের 7 অক্টোবর থেকে 13,500-রও বেশি ইসরায়েলি যুদ্ধে আহত হয়ে চিকিৎসার জন্য পুনর্বাসন বিভাগে ভর্তি হয়েছেন। এসব আহতের মধ্যে 51% বয়স 30-এর নিচে। তাদের 43% মানসিক সমস্যা নিয়ে কাজ করছেন বলে জানায় সম্প্রচার মাধ্যমটি। ইসরায়েলের রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল এবং আরব বিষয়ক বিশেষজ্ঞ অ্যালান আবিতার ইসরায়েলি চ্যানেল 12-কে এই সপ্তাহে বলেছেন, সেনাদের প্রাণহানির কথা মাথায় রেখেই গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে যেতে হচ্ছে। এভাবে সেনাদের জীবন যেতে থাকবে। আমার মনে হয় না অদূর ভবিষ্যতে এই অবস্থার পরিবর্তন হবে। তিনি বলেন, সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারিত হয়নি।
স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়ে এই ধরনের প্রাণহানি চলতে থাকার পরিবর্তে অবিলম্বে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। আবিতার স্পষ্ট করেন, যেহেতু লক্ষ্যহীনভাবে যুদ্ধ চলছে, সেখানে আমাদের জন্য মৃত্যু ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না। ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী এ সপ্তাহের প্রায় প্রতিদিনই হাইপারসনিক মিসাইল এবং কামিকাজে ড্রোনের মাধ্যমে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে আঘাত এনেছে। আক্রান্ত হয়েছে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, ইয়াফার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, নেভাতিম বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি সামরিক অবস্থান। তাছাড়া আরব সাগরে ইসরায়েলগামী জাহাজ সান্তা উরসুলা সহ একাধিক জাহাজে ড্রোন দিয়ে আঘাত করা হয়। এসব হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি ও মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। হামলায় অনেক ইহুদিবাদীর রক্ত ঝরেছে। এ সপ্তাহে একটি মার্কিন MQ-9 ড্রোনও ধ্বংস করেন তারা। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে মোট 13টি MQ-9 ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজা উপত্যকার উপর যতদিন ইসরায়েলের অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে, ততদিন ইয়েমেনেরই প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে। একদিকে ইসরায়েল বিরামহীনভাবে হামলা চলছে, অন্যদিকে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলো বিক্ষোভ অব্যাহত রেখেছে। এই সপ্তাহেও উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে বিক্ষোভ হয়েছে। বন্দি বিনিময় নিয়ে আলোচনায় ইসরায়েলি নেতৃত্বের দুর্বলতার তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। চুক্তির অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করে বন্দীদের পরিবারগুলোর পক্ষ থেকে এই সপ্তাহে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, নতুন নতুন অজুহাত তৈরি করে নেতানিয়াহু প্রত্যেকবার চুক্তি ব্যর্থ করেছেন। চুক্তি করার ঠিক আগ মুহূর্তে নতুন শর্ত দিয়ে তিনি বন্দীদের উপর কার্যত মৃত্যুদণ্ড আরোপ করেছেন। তিনি যুদ্ধ শেষ করতে চান না, বন্দীদের দেশে ফিরিয়ে আনার ইচ্ছে তার নেই। নেতানিয়াহু বন্দীদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও। গাজা যুদ্ধ বন্ধে একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সপ্তাহের শুরুর দিকে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র নেতা খলিল আল হাইয়া। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলে আসছিল। এই অবস্থায় মধ্যস্থতার সঙ্গে প্রকাশ্যে কাতারের প্রধানমন্ত্রী যুক্ত হওয়ার বিষয়টি চুক্তিকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জোরালো পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল দোহা। সে সময় তারা বলেছিলেন, হামাস ও ইসরায়েল যখন সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে, তখন আবার আলোচনা শুরু হবে। এরপর চলতি মাসে হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করে দোহা। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর কাতারের প্রধানমন্ত্রী বলেছিলেন, যুদ্ধবিরতি আলোচনায় গতি ফিরেছে। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর আমরা অনুভব করছি গতি ফিরে এসেছে। ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে যাচ্ছে এবং চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিচ্ছে। তারা চাচ্ছেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে চুক্তি হয়ে যায়। এর মধ্যে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হামাসের 7 অক্টোবরের আল আকসা ফ্লাড অভিযান নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগীদের কাছ থেকে কেন কোনো তথ্য পাওয়া যায়নি তা নিয়ে তদন্ত করছে সংস্থাটি। চ্যানেলটি বলছে, শিন বেতের তদন্তে এরই মধ্যে উঠে এসেছে গাজায় তাদের কয়েকজন সহযোগী ইসরায়েলের সঙ্গে প্রতারণা করেছিলেন এবং তারা সংস্থাটিকে সহযোগিতা করেননি। হিউম্যান এজেন্টদের মাধ্যমে হামাসে অনুপ্রবেশ করা কষ্টসাধ্য, এমন কথা স্বীকার করে সংস্থাটি বলেছে, ইসরায়েলকে সহযোগিতা করছে কাউকে নিয়ে এমন সন্দেহ হওয়ার পরপরই তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। ফলে হামাসের তথ্য পাচার করার কাজ কোনোভাবেই সহজ ছিল না। 7 অক্টোবরের ঘটনা প্রসঙ্গে বেশ কয়েকটি রিপোর্ট এরই মধ্যে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গাজার পার্শ্ববর্তী বসতিগুলোর ইসরায়েলের সেনা অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞান রাখতেন।
এবং কমব্যাট প্ল্যানের অভাবে ইসরায়েলি বাহিনীর মধ্যে বিভ্রান্তি, দুর্বল পারফরমেন্স এবং এলোমেলো অবস্থা দেখা গেছে। তদন্তকারীরা স্বীকার করেছেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলা মোকাবেলায় মারাত্মক গোয়েন্দা ব্যর্থতার কারণেই ইসরায়েল পরাজিত হয়। এই তদন্তের সূত্র ধরে এরই মধ্যে নিরাপত্তা সংস্থাগুলোর অনেক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ইসরায়েলের এই দুরবস্থার মধ্যে এই সপ্তাহে অসুস্থ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রোস্টেটে অস্ত্রোপচার করা হয়েছে। কিছু মিডিয়া বলেছে নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানিও পিছিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে CNN জানিয়েছে, কয়েকদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হন। এরপর তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষায় নেতানিয়াহুর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। পরে কয়েকদিন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছিল, তবে শেষ পর্যন্ত তার অস্ত্রোপচার জরুরি বলে জানান চিকিৎসকরা। আরব নিউজ জানিয়েছে, সার্জারির কথা থাকায় শুনানি পেছাতে জেরুজালেমের জেলা আদালতের কাছে আবেদন করেন তিনি। অসুস্থতা বিবেচনায় আবেদন মঞ্জুর করার পাশাপাশি আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করে আদালত। এমন সময় নেতানিয়াহুর অস্ত্রোপচার হলো যখন গাজা যুদ্ধ এবং দুর্নীতির বিচারসহ বহু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত মার্চে তার হার্নিয়া চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে 2023 সালে তার হার্টে পেসমেকার লাগানো হয় এবং ডাক্তাররা তাকে হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিলেন। একদিকে কঠিন সময় পার করছে বর্বর ইসরায়েল, অন্যদিকে ভেতর বাইরের বহুবিধ সমস্যায় জর্জরিত যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিরীহ শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় 46,000 বেসামরিক মানুষকে হত্যার পাপ বোধহয় তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে। প্রতিরোধ যোদ্ধাদের ভাষায় বলতে হয়, যে অবৈধ রাষ্ট্র এবং তার শাসকদের হাত প্রতিদিন নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে, সেই শাসন ও পতকের পতন দেখতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।